হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিবিক, সে দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। আমি সাধারণ জনগণ হিসেবে একটা বলতেছি, হাসিনা খাইছেবি, খাওয়াইছেবি, আর এখন কি হচ্ছে, আপনি কি করতেছেন? বিগত হাসিনা যা করে গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কাম হবে না, আমরা অনেক পিছিয়ে গেছি। আর গ্যাসের কথা বলতেছেন ভাই, আমি আপনাকে বললাম না যে গ্যাস আমরা পাই না, প্রতি মাসে মাসে গ্যাস বিলটা 100,085 টাকা করে আপনি দিয়ে গেতেছি, আমাদের রক্তে মাংস ভরা 50 টাকা না, আপনি গ্যাস কেন দিবেন না? আমাদের গ্যাস দেন, আপনার কাছে আমরা কোনো কিছু চাই না, ফ্যামিলি কার্ড চাই না, কোনো কার্ড চাই না, আমাদের আপনি গ্যাস দেন, গ্যাস যাতে আমরা খাইতে পারি। আজকে বাজারে গেছি, কেমন বাজার, 400 টাকায় কেজি কাঁচামরিচ কিনছি, তারে বলবো এই কথা, 400 টাকায় কেজি কাঁচামরিচ কিনছি, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কিনা আইছি, আর না পাইরা এই ট্রাকের থেকে 4 কেজি আটা নিছি, 4 কেজি আটা 110 টাকা দিয়া। ভাই আমাদের তো সীমিত টাকা, আমাদের তো লাফায় টাকা, আপনারা তো যেদিকে হাত মারে সেদিকে টাকা আসে, আমাদের তো এই অবস্থা, এই অভ্যাস নাই আমাদের। আপনারা জনগণের দিকে আপনারা বড় বড় কথা কন, হ্যাঁ, আপনারা বলেন এখানে ফার্মের মুরগি হয়ে গেছে গা, আর ফার্মের মুরগি বানাইছে কারা? ফার্মের মুরগি আপনারা বানাইছেন, হ্যাঁ? আপনারা বাচ্চাদের খেলার জন্য মাঠ রাখছেন, খেলার জন্য কিছু রাখছেন, যে যেখানে পারছেন উঁচা বিল্ডিং তুলছেন, বাচ্চারা যাবে কোথায়? তারা ফার্মের মুরগি হবে নাকি? টক মুরগি হইব? আপনাকে বাদ দেন, আপনারা যদি দেশটা ভালো করে পরিচালনা করতে পারেন করেন, মানে আপনারও অবস্থা সেই একই রকম হবে, আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, ওদের মতো লোক আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে ঘুরতে আছে, বাইক গাড়ি নিয়ে ঘুরতে আছে, চায়ের বিল দিতে পারে না। আমার মেয়েও ঢাকা ভার্সিটিতে পড়ে, যে ব্যক্তি কোনো সময় চায়ের বিল দিতে পারে না, নাস্তা বিল দিতে পারে না, ক্যান্টিনের বিল দিতে পারে না, সে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে আজকে কি করতেছে? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী ইউনূস সরকার। এই যে শেখ হাসিনার বঙ্গবন্ধুর মুক্তি যেখানে যা আছে, এরা সব ভেঙে চুরমাট করে দিয়েছে, একদম দেশে কিছু রাখি নাই। তাই বঙ্গবন্ধুর নেতৃত্ব থেকে এই দেশ স্বাধীন হয়েছিল। শেখ হাসিনা অন্যায় করতে পারে, বঙ্গবন্ধু তো এই দেশে কোনো অন্যায় করে নাই। কেমন ভাবে তার মুক্তিগুলো চুটাইয়ে একদম ভেঙে চুরমাট করে দিয়েছে। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে, কি রে কি? জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্যাথহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর ভাসানী 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর ভাসানীকে আপনি অপমান করতেছেন, তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু, এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন, বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন, এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে উঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে হচ্ছে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে? পরিবর্তন কে গুনায় ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69-এ গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটছল উঠাইছিল, গুনায় ধরছে। 70-এর নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেয়, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে
যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সরদি উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে, আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালে প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম, নরপশু এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন, বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধুর, সে সত্য কথা বললো, আর আপনার তখন জন্ম হয় না, আপনি বলেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা, মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা, গোলাম আজম জাতির পিতা, যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটতাকে, আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত, আমরা বাঙালির শান, বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থন্বেষী মহল মনে করে 7ই মার্চের দরকার নাই, যা দরকার নাই, অসুবিধা কি, না যা লাগবে না, তোমরা যেভাবে 7ই মার্চকে উপস্থাপন করবো, ও 7ই মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয় তাহলে এর পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নস্যাৎ করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে কিভাবে সংগ্রাম করতে হয়। মানুষ সংগ্রাম করেছে, এটাই যথার্থ। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলার মানুষ খুশিতে, ভয় পায় দেয় নাই। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে তিনি জালেমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, পারলে দেখুক একটা লোক যে সে কথা বলেছে। কেন পারে না? তখন কত নেতা ছিল বাংলাদেশে, কেন তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলে নাই? 7ই মার্চের সেই রেসকোর্স ময়দানে তখন পাকিস্তান হামলা করার জন্য পরিকল্পনা করেছিল। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো প্রসাব করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির ব্যাসাদ পেয়ে গেছে। কি রে, কি একটা অবস্থা, হায় রে হায়।
চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর 12 বার কারাবরণ করেছে, আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে, উপদেষ্টারা কেউ করেছে, সুধী মহাজন করেছে, কেউ করেছে, আপনি বলেন তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে, তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের গর্ব ইতিহাস। তারা তো ভুলে গেছে বীরঙ্গনাদের কথা, যে বীরঙ্গনারা কিন্তু এখনো বাংলাদেশে আছে, এখনো কিন্তু আমাদের মতো মুক্তিকামী নারীরা আছে, এখনো কিন্তু ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা শুধু একটা ডাকের অপেক্ষা আছে সবাই। দেশে যেভাবে চলছে এভাবে চলতে পারে না, এভাবে কি একটা দেশ চলতে পারে? সমস্ত কলকারখানা বন্ধ, গার্মেন্টস গুলি বন্ধ, সব বিকল হয়ে আছে। আজকে রিকশাওয়ালারা খেতে পায় না কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই। তাহলে তো মুক্তিযুদ্ধকে পারবেন আপনারা অমীমাংসিত বলতে? সেই 71 থেকে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত, আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে মানে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। যদি মুক্তিযুদ্ধ অমীমাংসিত হবে, আপনি আমার এই 4টা কথার উত্তর দেন। এই দেশে ভৌগোলিক সীমারেখা কিভাবে এখনো অলঙ্ঘিত রয়েছে? কিভাবে কোনো কক্সবাজার অন্যের হাতে, কেন এখন কক্সবাজার চলে গেল? কি কারণে চলে গেল? কি কারণে এখনো একটা যুদ্ধ বিমান বাংলাদেশে ঢুকতে সাহস পায় না? কার কারণে? কি জন্য? চাইলেই কিন্তু সব ধ্বংস করে দেওয়া যায় না। 71 আমাদের জাতির ইতিহাস, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড 71, 71 এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকে তাহলে বঙ্গবন্ধু নামটা এলো কোত্থেকে? তার নাম তো শুধু শেখ মুজিবুর রহমান। আমাকে এই কথার উত্তর আগে দিতে হবে। 2 নম্বর কথা, তিনি যে বঙ্গবন্ধু কথাটা, এটা কি উনি নিজের নামের সাথে যুক্ত করেছিলেন? বাংলার লোক তাকে যুক্ত করেছিল। জাতির পিতাকে উনি নিজের গায়ে নিজে লাগিয়েছেন। কখন একটা মানুষ পিতা বলে? কখন একটা মানুষ পিতা বলে? এবং সেটা হচ্ছে মানে সারা দেশের পিতা। যখন সবাই খেয়াল করেছে যে সে তো আমাদের পিতার মতো শাসন করে, আমাদের দেশকে পিতার মতো আগলে রেখেছে, সে জায়গা থেকে বঙ্গবন্ধু এসেছে। এবং বঙ্গবন্ধুর যদি কোনো মানে ভূমিকাই না থাকবে, সারা পৃথিবীতে আমাদের বাদী দিলাম, পৃথিবীতে সারা আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন এরা কেন বলে জাতির পিতা এখনো? সেই কথা এক নজরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের 16 বছরের উন্নয়নের তালিকা। পদ্মা সেতু এবং রেললাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, 3rd টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট উড়াল সেতু নির্মাণ, যমুনা সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেললাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এবং চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ এবং তাপ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100 ইকোনমি জোন, কওমি মাদ্রাসা স্বীকৃতি, উন্নয়নশীল দেশে উন্নতিকরণ এবং রোহিঙ্গাদের আশ্রয় দান, সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়ক এবং পুরো 4 এবং 6-8 লেনে উন্নতিকরণ, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার নির্মাণ, নদী ভাঙ্গন এবং রোধ প্রকল্প, শ্রমিকদের হচ্ছে মজুরি বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামের ভাতা, বৈশাখী ভাতা এবং জিডিভি কার্ড এবং ভিজিএফ কার্ড, 10 টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, দেশের রপ্তানি আয় বৃদ্ধিকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, আরবি বিদ্যালয় স্থাপন, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা, মোবাইল এবং ইন্টারনেট সেবা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, মাতৃকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প, দেশব্যাপী বহুতল আদালত এবং ভবন নির্মাণ, মেরিন ড্রাইভ নির্মাণ, গ্রাম আদালত কার্যকর এবং ডিজিটাল পাসপোর্ট, কুলাউড়া শাহবাজ বড়লেখা নতুন রেল লাইন, মোবাইল ব্যাংকিং চালুকরণ, 1458টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, 2,61,093টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাসে চালুকরণ, সাথে 560টি মসজিদ। কি রাগ করলেন? বাংলাদেশের জনগণ, আপনারা শুনেন, আজ নতুন সরকারের উন্নয়ন দেখাবো। আমি অসহায় মানুষের জন্য আশ্রম তৈরি করে দিলাম। বারেক সাহেব খাল খনন করে আশ্রমগুলো ভেঙে দিল। আমি নারায়ণগঞ্জ পদ্মা রেল সেতু তৈরি করে দিলাম। বারেক সাহেব সেই প্লারের নিচের মাটি বিক্রি করে দিল ইটের ভাটায়। সরকারের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে? আমি সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে গেলাম। বারেক সাহেব এসে সাধারণ জনগণের রাতের ঘুম হারাম করে দিল। গ্রাম অঞ্চলে নিয়মিত কারেন্ট থাকে না, দিনে 2 থেকে 3 ঘন্টা থাকে। সব সমস্যার সমাধান চাই। তারেক দেওয়া পারবে না, 300 বছরও এই কাজ বাজ করবে কেম ভাই? সে হলো লুটপাটে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, করবে কেম ভাই? তারে আরো আনিয়ে বিপদে ফেলছে। হাসিনারে তাড়াই দিয়ে আরো মানুষ এনে না খেয়ে মরতেছে। এখন ফের আবার আওয়ামী লীগ চাই, হাসিনারে চাই। হাসিনা আসলি দেশের জনগণ ভালো থাকবে। বিসমিল্লাহ সুরা কইরা যেমন শয়তানের হুদিলে গাও জ্বলে, এই জয় বাংলা স্লোগান দিয়া কেউ কথা বললেই এই জুলাই আন্দোলনকারীকে গাও জ্বলে। এই জুলাই আন্দোলনকারী যারা, তারা পুরাটাই পাকিস্তানি শয়তান। এই জুলাই আন্দোলনকারী করে বাংলাদেশের থেকে জয় বাংলা স্লোগান দিয়া এই বাংলাদেশের থেকে বিতাড়িত করতে হবে। জয় বাংলা এটা আওয়ামী লীগের একার কোনো স্লোগান না। জয় বাংলা এটা হচ্ছে তখন 7 কোটি বাঙালির স্লোগান। 7 কোটি বাঙালি
বাঙালির হচ্ছে অন্তরের স্লোগান, যেটার জন্য মানুষ শহীদ হয়েছে, জয় বাংলা বলে স্ট্যান্ড গান হাতে নিয়েছে, জয় বাংলা বলে যারা হচ্ছে অবরুদ্ধ নারী তারা হচ্ছে গিয়ে রুদ্ধ দুয়ার ভেঙে তারা হচ্ছে পুরুষের পাশে অবস্থান করেছে, জয় বাংলা বলে তোমার আমার ঠিকানা পদ্মা বেংরা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। এই যে কথাগুলি আপনি বলেন তো আপনার গায়ের লোম কি কাটা দিচ্ছে না? আমার গায়ের লোম কাটা দিচ্ছে না? তো আমরা তো হচ্ছে গিয়ে তখন যুদ্ধ করিনি, কিন্তু আমরা বাংলাদেশকে এবং জয় বাংলাকে লালন করি আমাদের ভেতরে। কারণ 60 কোটি মানুষের দল আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি নামক একটা দল, যে পাকিস্তান আমল থেকে বাঙালির পেছনে এখনো লেগে আছে, যে কিভাবে বাংলাকে নস্যাৎ করে, যে বাবা দাদা বা যারাই ছিলেন তাদের কাছ থেকে যতটুকু বঙ্গবন্ধুর ইতিহাস এবং ইতিহাস পড়ে যতটুকু শুনেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার শাসনকালে যতটুকু দেখেছি, এমন একজন মানুষ যেটা হচ্ছে উনি বলবেন সেটাই উনি করবেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন মানে উনি আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, তাই তো মানুষ হচ্ছে তাকে আনার জন্য এদেশে প্রায় হুমড়ি খেয়ে পড়েছে এবং প্রত্যেকের মুখে একই কথা যে শেখ হাসিনা কবে আসবে, শেখের বেটি কবে দেশে আসবে। মানুষ তো এখনই তার জন্য প্রাণপণ দিয়ে পাগল হয়ে আছে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বলছে যে শেখের বেটি যেন দেশে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দেশে আসে। তারা অনলাইনে অফলাইনে সব জায়গায় হচ্ছে এভাবে করে সাক্ষাৎকার দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আসে সেই জন্য দোয়া পড়ানো হচ্ছে। অনেকে শুনছি রোজা রাখছে, অনেক মিলাদ মাহফিল হচ্ছে। যারা হচ্ছে গিয়ে আপনার নির্যাতিত তারা প্রত্যেকে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক এবং উনি না আসা পর্যন্ত আপনি দেখেন দেশে যে মেসাকার পরিস্থিতি, দেশের চতুর্দিকে আমরা উন্নয়নশীল দেশের কাতার শেষ করে আমরা হচ্ছে উন্নয়নের কাতারে চলে গিয়েছিলাম। উই আর জাস্ট লাইক আনবিটেবল। সেই জায়গা থেকে দেখেন আমাদের নামই আজকে কোথায় দিয়ে দেওয়া হয়েছে। আজকে মানুষ কিন্তু এক বেলায় খেয়ে আরেক বেলায় কি খাবে সেই চিন্তা করে এবং উনি যে টাইমে ছিল তখন কিন্তু মানুষ এই চিন্তা করেনি। মানুষ তখন খেয়ে পরে ভালো থেকে আরেকজনকে সহযোগিতার চিন্তা ভাবনা করেছে। এনসিপি বলেন, জামাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এরা ভালো ছিলেন এবং এরা কিন্তু বিভিন্ন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন কিছু করে এরা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চলছিল। উনি কিন্তু কাউকে বলেননি যে তুমি বিরোধী দল বা তুমি আমার দলের না, সেই জন্য হচ্ছে গিয়ে তুমি ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। যে যার মতো ছিল প্রত্যেককে কিন্তু উনি ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েছেন। উনি আসবেন এবং ওনার জন্য দেশের কোটি কোটি মানুষ যার এক পা কবরে চলে গেছে সেও কিন্তু তার আশায় বসে আছে। মানুষ কিন্তু কান্না করে, মানুষ কিন্তু অশ্রু ঝরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কবে দেশে আসবেন, উনি কবে দেশে ফিরবেন। আওয়ামী লীগ আমরা ভালোবাসি, আমাকে রক্ত মাংসে মিশা গেছে গা। এই দেশে 10 কোটি মানুষের রক্ত মাংসে আওয়ামী লীগ মিশা, তাই এই 10 কোটি মানুষ আপনি কিভাবে বাদ দিবেন? কোনোদিনও বাদ দেওয়া যাবে না। এক মাইডা লাইতে পারবেন সেনাবাহিনীর কম খরচ মার দিয়া বাংলাদেশের এক সীমানা নিয়ে ব্যাক মাইডা হলো খেরা হেরা তাও। আজকে শেখ হাসিনা নাই, আসলে দেখেন এই দেশে কি হইতেছে। শেখ হাসিনা থাকতে এক জায়গায় একটা তিল পরিমাণ দুর্নীতি হইতে পারে না। আওয়ামী লীগ আপনাকে কি দিয়েছে? আওয়ামী লীগ স্বাধীন একটা রাষ্ট্র দিছে আমগরে। বাংলাদেশকে স্বাধীন হইতো, আজকে আমরা পাকিস্তানের বর্জতার নিচে থাকতাম। আওয়ামী লীগ আমাকে স্বাধীন একটা রাষ্ট্র দিতে, স্বাধীনভাবে বাঁচতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতের মানুষ পাকিস্তানের পক্ষে থাকতাম, এটা তো দিত না। হ্যাঁ বর্জতার নিচে থাকতাম, হ্যাঁ গোলাম হইয়া থাকতাম। যে তোমরা সাংবাদিকের চাকরি করো, ইনি সাংবাদিকের চাকরি করো, ইনি ম্যাজিস্ট্রেটের চাকরি করতো, সেই সঙ্গে তো এটি হইতে পারতা না। সেই সঙ্গে কৃষক হইতা না, রে আল চাষ করাইতো না, রে গোলামগিরি করাইতো। এনে তো তোমরা চাকরি বাকরি করে খাইতে আসো। শেখের মাইয়া ইয়া তোমাকে ইয়া কইরা দিছে এই অপরাধ। শেখের মাইয়া কি করছে? শেখের মাইয়া শিক্ষার উন্নয়ন করছে, ডিজিটাল বাংলাদেশ করছে, গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ ভাগ করে নিছে। এত কিছু করার পরে 5ই আগস্টে কেন এখান থেকে তাড়িয়ে দিল তাকে? তারাই নাই তো, ওনারে কেউই তারাই নাই। উনি পাকিস্তানের ষড়যন্ত্র ছিল, এ জায়গায় জামাত শিবিরের ষড়যন্ত্র ছিল। এরা আওয়ামী লীগের লাগে মিশা গেছে, বিশ্বাসঘাতকতা করছে শেখ হাসিনার লাগে। এমনকি সেনাবাহিনীও বিশ্বাসঘাতকতা করছে, সেনাবাহিনী জামাতের লোক, সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করছে। আমরা দেখছি যে রোদ্রে পুরে বৃষ্টিতে ভেজে আপনি আওয়ামী লীগের জন্য এই কথা বলছেন, কেন কথা বলছেন? আওয়ামী লীগের লেগে তো মৃত্যু না হয় এই পর্যন্ত আমরা আওয়ামী লীগের কথাই কমু, কারণ আমরা টাকায় বিক্রি হই না। আওয়ামী লীগ যে সংখ্যা ক্ষমতায় ছিল, আমরা মহিলারা স্বাধীনভাবে চলছি, আমাকে মেয়ে ছেলে স্বাধীনভাবে চলছে, দেশে কোনো নৈরাজ্য ছিল না। আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছেন, আওয়ামী লীগ কি আপনাদেরকে টাকা দিচ্ছে? আওয়ামী লীগ টাকা দেয় না, আর ঘর থেকে টাকা আই না, ওষুধের টাকা কইয়া আই না ভাঙ্গি। আমার জামাই ওষুধের টাকা দেয়, এই কইয়া ভ্যাকসিন দিমু, এই ওষুধ খামু, এই কমু, এই মিশা কথা কইয়া টাকা আই না, রাস্তা ভাঙ্গি। ওই রিক্সাওয়ালা করে ভাত খাই জিগা দেয় না, যে রিক্সাওয়ালা ধারে আছে। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য যা আছে তাই, ডাইল ভাত 2 টাকা থাকলে খাওয়াই, না থাকলে না খাওয়াই। জামাতের হাদিসে সবকিছু জায়েজ। বাংলাদেশে আপাতত কোনো শয়তান নাই, সব শয়তান একটা জায়গায় বৈঠক করছে। বৈঠক কইরা প্রেস কনফারেন্স করিয়া সব দায়িত্ব জামাতের বুঝে দিয়ে এরা ছুটিতে গেছে। এরা গেছে সব শয়তান ব্যাংকক গেছে আনিমন করতে। এই জামাতের দায়িত্ব দিয়ে গেছে, এটা পালন করে। ইসলামের নামে যে ধোকা দিব এ শয়তানের ঊর্ধ্বে। আপনি দেন মসজিদে যায় আমিন আমিন কই আমরা আদুয়া কবুলা হুজুরে গো। তাই তো এই বেড়ায় 75 বছর বয়সে 17 বছর মায়া পাওয়ার আছে, কত বড় ভাগ্যের ব্যাপার না? ভাগ্য শুধু হে গই বালা। হ্যাঁ কি একটা অবস্থা দেন। এরা আসলে কি চায় আর কি করতে চায়? ধরেন এই জামাতের লগে একসাথে ব্যস্ত দিল, মানে যাওয়া যাইব না, কারণ মরিয়া এরা একত্র হুর পাইব না, এর পরও আরেকজনের হুল্লো টানাটানি করবো, একটা সাইডের এত বেশি। নয়তো যে এই বেড়ায় সর্বোচ্চ নাইলে আজরাইল রেটে ওষুধ দিয়ে হইলে 10 বছর বাঁচবো। এই বেড়ায় এক ফা কবরে, এই বেড়ায় এক বছর খবরে।
এই কামটা দরকার আছে। আবার দেখলাম নতুন আরেকটা নিউজ দেখলাম, বেটা আবারও নাকি ধরা গেছে মায়া আরুগা লইয়া, আগের ভিডিও। তাইলে কন এই বেটা কি করতে চায়? এত ইয়ং বয়সের মায়া গুণের দোয়ায় তো এই বেটা ব্যস্তই যাইবো। হায় হায় হায়, দুজকে তো আমরা যামু। পুনানো মানুষ বিয়া করবো, মায়া হয় না। এর এই বেটারা দাঁত ফরিয়া গেছে, এই বেটারা কচি কচি মায়া লইয়া যায় গিয়া। আয়রে টিয়া পয়সা আমাগুর হয়ে আল্লাহর গজব করবো মেয়া। আমরা বউ লইয়া ঘুরতাম পারি না টিয়ার অভাবে। আর এরা কোন বয়সে কি মায়া লইয়া যায়? এই বয়সে এই মায়া হোটেলে লইয়া যাও না, আর বিশ্বকাপ জিতন হমান কথা। ও এরা তো কষ্ট করে বিশ্বকাপ দিচ্ছে, আর এবার রিল্যাক্সে বিশ্বকাপ দিচ্ছে। কাকা বেহেস্তি, আমি কাকার ভাই হাজারো সালাম দেই, কাকা বেহেস্তি। এখন জামাত চাইলে একটা ছবি করতে পারে। জামাত ইসলাম পরিচালিত, ডক্টর শফিকুর রহমান প্রযোজিত, লুচ্ছা এমপি অভিনীত গুপ্ত বউ। গুপ্ত বউ এরে ভাই, জামাত ইসলাম এত বিলিয়ন, তবে একটা পদে এগো নলেজ একেবারে ড্যামেজ। তোরা যেহেতু এইসব ব্যাপারে আগ্রহী বেশি, নিজের একটা রিসোর্ট বানায় অনেক কোনো সিসি ক্যামেরা থাকবে না, কিছু থাকবে না, সব যা। কারণ আমি এমন অনেক ভিডিও দেখছি জামাতের কেন্দ্রীয় আমির হেতো দেখছি গোলা করে সুমা দেয়। এখন যেহেতু জামাতের খাইছে তো মধ্যে খারাপ, একটা রিসোর্ট বানায় ওয়ানো যা, কোনো ক্যামেরা ট্যামেরা থাকবো না। আর এই হালার বেটারা এই রিসোর্টের মধ্যে কি লেগে ক্যামেরা বয়, এখন মামুনুল হকের বিপদে ভালাইছে, আবার এই বেটারে দেন অবস্থায় 501 মানে মামুনুল হক তার একজন সঙ্গী পাইলো অবশেষে। যাক, সব কিছুর লেগে আলহামদুলিল্লাহ। তবে ওই বেটার আল্লাহ নামলে এমপি পদ বাদ, ওই বেটার লেগে শুক্রিয়া করি। পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা শেখ হাসিনা করে গেছে, আজ সেটা দিয়ে আমাদের দেশে এখন আলোর মুখ দেখতেছে। বর্তমান সরকার সেটা উদ্বোধন করতেছে, আলোর মুখ দেখিয়ে দিয়ে গেছে কে? আমরা তখন এই চুক্তির বিরুদ্ধে কিন্তু অনেক বিরোধিতা আমরা করেছি, না বুঝে করেছি। আমরা ভারতের সাথে যে তেলের লাইনটা করেছিল সেখানেও আমরা বিরোধিতা করেছি না জনগণ, কিন্তু সেই পাইপ দিয়েই কিন্তু বাংলাদেশে তেল আনা হয়েছে। তাহলে কিছু উন্নয়ন যে শেখ হাসিনা করে গেছে, অনেক উন্নয়ন করে গেছে, এটা কিন্তু জনগণ তখন মাথায় নেয় নাই। এই কিছু ইসলাম বিদ্বেষী এবং এই কিছু আমেরিকার দালাল, ডিপ স্টেটের দালালরা ফেসবুক পেজ টেজ খুলে শেখ হাসিনার নামে দুর্নাম করে গেছে। আজকে এটা জনগণ বুঝতে পেরেছে বা বুঝতেছে। যখনই আমরা সত্য কথা বলতে যাই তখনই আমার উপরে হুমকি আসে। গতকালকে আমাকে একজন হুমকি দিতেছে। আমি বলেছিলাম যে গুপ্ত, এই গুপ্ত কিন্তু সব দলের ভিতরে রয়েছে। যেমন আওয়ামী লীগের ভিতরে ছিল, আপনারা দেখেন এই সাথী চালন টলন ছিল, বিএনপির ভিতরেও তেমন গুপ্ত আছে, এই যে জামাত বলে, এনসিপি বলেন, এর ভিতরেও আছে। এখন আমি এই কথাটা বললাম কেন? এই জন্য সে আমাকে হুমকি দিচ্ছে। এখন আমি তার কমেন্টটা পড়ে দেখলাম সে জামাতের পক্ষে কমেন্ট করেছে, কিন্তু সে ধানের শীষ নিয়ে ছবি তুলে তার ফেসবুকে প্রোফাইল দিয়েছে। তাহলে এদেরকে আমরা গুপ্ত বলবো না? এরা গুপ্ত না? তাই এই গুপ্ত যারা, তারা কিন্তু বিদেশি এজেন্ডা, তারা দেশের ভালো চায় না, দেশের জনগণের ভালো চায় না। এই যে জামাত ইসলামের শফিক সাহেব শেখ হাসিনার আমলে থাকতে কি বলতো? 16ই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়া না জায়েজ, কিন্তু তারাই তো দেখলাম আমরা শহীদ মিনারে ফুল দিয়েছে। এখন কি সব জায়েজ? এই পহেলা বৈশাখ পালন করা এটা না জায়েজ, তারা দেখলাম পহেলা বৈশাখ পালন করলো, এই পান্তা ইলিশ খাইলো, এখন জায়েজ হয়ে গেলে তাহলে তাদের এই শুয়ারের মাংস জায়েজ হয়ে যাবে? জায়েজ। মামুনুল হক সেদিনকার বলেছে আওয়ামী লীগ যদি ফিরে না আসতে পারে সেজন্য আমেরিকার এই শুয়ারের মাংস হালাল। তাহলে সে যদি এই কথা বলতে পারে তাহলে সে কি মুসলমান? কোথায় দল, কোথায় ইসলাম? সে কি এই কথা বলতে পারে? এই মামুনুল হক ঢাকার সমাবেশ দিয়েছে, ছোট ছোট মাদ্রাসার বাচ্চা যাদের 8-10 বছর 12 বছর। আরে ভাই, সে রাজনীতির কি বুঝে? সে থাকবে তার মাদ্রাসায় পড়বে। তা তাদের গার্ডিয়ানকে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানকে যদি শিক্ষিত করতে চান এদেরকে এই সমাবেশে দিয়ে, কারণ এখানে ঝুঁকি রয়েছে। যখনই একটা সমাবেশ হয় তখনই একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা হামলার ঘটনা ঘটতে পারে, জঙ্গি হামলা করতে পারে। তখন এই ছোট বাচ্চারা কোথায় যাবে? এই নাবালক শিশুদেরকে তারা বিক্রি করছে। 71-এর পক্ষে কথা বললে যে বলে এই লোকটা ভারতের দালাল, ওই যে লোকটা বললে ভারতের দালাল, উনি কোন দেশের দালাল? উনি কি তাইলে পাকিস্তানের দালাল? তাহলে আমি পাকিস্তানের দালাল হয়ে থাকতে চাই না। যদি বলে 71-এর কথা বললে কেউ ভারতের দালাল, তাহলে আমি ভারতের দালাল। আমলিকের যদি একটা দিন কর্মসূচি দেয় ঢাকা শহরে, বাংলাদেশের পুলিশ খালি একদিন কোক যে আমলিকের কর্মসূচি কালকে ঢাকা শহরে আছে, ঢাকা শহরে পা ফেলা জায়গা থাকবে না। আমাদের রিক্সা চালক, হকার, ফুটপাত যারা আছে আমরাই লড়ে যাবো আমলিকের লেগে। আর প্রধানমন্ত্রীকে বলবো একটা কথাই, যদি আমার এই ভিডিও যদি আমলিকের কোনো গণ্যমান্য ব্যক্তি দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশে চলে আসেন, স্বাগতম বাংলাদেশ। আর আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদাই বাংলাদেশের মাটিতে এবং ঢাকার রাজপথে আছি, থেকে যাবো। শেখ হাসিনা নিজে মারছে, বাংলাদেশের লোক না না, শেখ হাসিনা নিজে মারছে, শেখ হাসিনা নিজে মারছে। আমাদের মতন মানুষ আপনারা মারিয়া আবার আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন। আপনারা মারিয়া আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন। উনি তো বলছেন, কেন আপনি কি বুঝছেন বুঝান? উনি বলছেন জনগণ, জনগণের জনগণের মারছে কে? জনগণের আপনারা জনগণেরই মারছেন। আমার ভাই সেখানে পুলিশ মারা গেছে, সাধারণ জনগণ মারা গেছে। আমার প্রশ্ন, আপনার পাকিস্তানের লোক মারা গেছে, বাংলাদেশের জনগণ মারা গেছে, আপনারাই মারছেন। আপনারা পাকিস্তানের লোকেরা মারছেন, আপনারা পাকিস্তানের লোকেরাই মারছেন। যারা 500 টাকা ভাতের বিল দেওয়ার ক্ষমতা ছিল না, ম্যাচ ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, তারা এখন কোটি কোটি টাকার মালিক।
এরা আমি সার্জিসকে বলবো, হাসরাতকে বলবো, নাহিদকে বলবো, এদের চেহারা দেখেন আর 5 আগস্টের চেহারা দেখেন। এরা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও আপনি আওয়ামী লীগের কথা বলছেন, ভয় করছেন আপনার? আসলে এখানে ভয় করার কিছু নেই, আমরা তো শুধু সব টাকা ইনকাম করে খাই, আমরা কারোর গালে সরমারে খাইনি, সাদাবাজি টেন্ডারবাজি এগুলোর সাথে যুক্ত ছিলাম না। আর আমি যে আমলিক সংগঠনের সাথে 5 তারিখের আগে যুক্ত ছিলাম না, আমি 5 তারিখের পরের একজন আমলিক কর্মী। সেই ক্ষেত্রে আপনারা দেখছিলেন ধানমন্ডি 32 15ই আগস্ট যাদের শোক দিবস ছিল, ওইখানে বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস ছিলাম, একমাত্র আমি ওইখানে ফুল নিয়ে গেছিলাম শ্রদ্ধা জানাতে। যাক আল্লাহর মহিমা যে আল্লাহ আমাকে ওই দিন ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি তো জানি যে আমি মারা যাবো, তো আল্লাহর অশেষ ভালোবাসায় যে আমার ওইখান থেকে বাঁচায় এনেছে। আমাকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, পরে আমাকে জামিন করছিল আমাদের অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। পরে ওইখান থেকে আমি মুক্ত কারাগার, এখন আমার কেস চলে, আমার হাজিরা দেওয়া লাগে। সাধারণ রিক্সা চালক দেশের একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে আমার সৎ উপার্জনে 400 টাকাতে ফুল কিনে 32 নম্বরে গেলাম শ্রদ্ধা জানাতে। ওইখান থেকে আমাকে ধরে পুলিশে দিয়ে দিল, দেওয়ার পরে আমাকে হত্যা চেষ্টা মামলায় চালান দিয়ে দেওয়া হলো। তাহলে আপনাদের এর কাছে বোঝার আছে যে হত্যা চেষ্টা মামলায় কি আছে আর কি নেই। একজন রিক্সা চালককে যদি হত্যা চেষ্টা মামলা দেওয়া লাগে, তাহলে যারা আমলিগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল তাদের কোন অবস্থানে রেখেছে এই সরকার, এই জায়গা থেকেই বোঝা যায় দেশের পরিস্থিতি ভালো না। মানুষ আজ কোথায়, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে। 5 তারিখের পরে দেশে যা হয়েছে এগুলো আমরা সহজেই ভুলতে পারবো না। বাংলাদেশের মানুষ ইতিহাস ঘুরলে দেখা যায় আইয়ুব খান থেকে ইয়াহিয়া খান, সরাসার ইরশাদ, বেগম খালেদা জিয়া কেউ ছাড় পায়নি। প্রধানমন্ত্রী এত কিছু দেওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ তাকে সরাসার বলে ঘোষণা করেছে। তো ডক্টর ইউনূস যে 17-18 মাস থাকলো, কোন সংবিধান অনুযায়ী থাকলো? নিজের সংবিধান অনুযায়ী ছাত্ররা গণভোট নিয়ে এত মাথা ব্যথা শুরু হয়েছে, 18-19 মাস ওরা থাকলো, তখন কি ওদের মাথায় ছিল না যে আমরা কোন সংবিধান অনুযায়ী থাকতেছি? এটা কোনো সংবিধান না। সংবিধান অনুযায়ী আমরা দেখে আসছি, কোনো ইউপি সদস্য যদি মারা যায়, কোনো সংসদ সদস্য যদি মারা যায়, 3 মাসের ভিতরে সেখানে একটা কেকটারে নির্বাচন দিয়ে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু ইউনূস যে বাণিজ্যিক চুক্তিগুলো করে গেল বিভিন্ন দেশের সাথে, এগুলো ওনার করে যাওয়া ঠিক হয়নি আমি মনে করি। কারণ আমি দেশের একজন সাধারণ নাগরিক, মধ্যবিত্ত পরিবারের সন্তান। সেই ক্ষেত্রে আমি কোনো রোহিঙ্গা না, শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। সেই ক্ষেত্রে ওই জায়গায় গেছিলাম। আর একটা কথাই বলবো যে উনি ভালো কাজ করেন। ওনাকে এই চুক্তি করার আগে একবার ওনাকে ভাববা দরকার ছিল যে আমি স্থায়ী সরকার না, আমাকে মানুষ 3 মাসের জন্য কন্টিনিউ কায়দা নিয়ে এসে আমি যে কোনো সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি চলে যাবো। 3 মাসের ভিতরে নির্বাচন দিত, বিএনপি সরকার গঠন করতে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু দেশে এত দুর্নীতি, এত অতপাচার, এত কিছু হইতো না। নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে আসলো। কিভাবে করে আসলো উনি? উনি একজন জাতীয় সুদখোর, উনি বিভিন্ন দেশের সুদের টাকার ইন্টারেস্ট পায়। উনি দেশে কেন আসলো? ওনার নামে 666 কোটি টাকার মামলা ছিল দুর্নীতির, সেই মামলা কোথায় গেল? তা আমি মনে করি যে দেশের মামলা মোকদ্দমা এরকমই। বাংলাদেশের রাজনীতির ব্যাখ্যা লুৎফর রহমান বাবুরের নামে 10টি টাকা অস্ত্রের মামলা ছিল, সে কি এখন সংসদ ভবনের সংসদ সদস্য না? তাহলে এরকম মামলা অতীতে জায়গা নামে হয়েছে, থাকবে না, এগুলো এটাই বাস্তব। মুক্তিযোদ্ধারা জুতার মালা দিলে জিয়ার কি জুতার মালার ভাগ করে নাই? এ তো মুক্তিযুদ্ধ। শেখ সাহেবের বাড়ি ভাঙছে, ওটা কি শেখ সাহেবের বাড়ি? ওটা বীরাঙ্গনা গো বাড়ি। যত মা বোন ধর্ষণ হয়েছে, কোন স্বামী তো নিতে চায় নাই। তারপর কইছে লিখিত ভাবে যে অগো বাপের নাম আমার নামে উল্লেখ করে দাও। শেখ মুজিব বলছে বাড়ি তো বীরাঙ্গনা গো, শেখ হাসিনার বাড়ি না। অন্যায় শেখ হাসিনা করলে শেখ হাসিনার পানিশমেন্ট হইবে, বিচার হইবে। শেখ মুজিব তো আর অন্যায় করে না। ভারত আমাকে স্বাধীনতার সময় আমাকে সাহায্য কর। হাসিনার গলা তুলছি লাগাই দাও। কত বড় সাহস করা, কার দেশ থেকে কথা বল? এটা হাসিনার বাবার দেশ, এটা হাসিনার স্বামীর দেশ, হাসিনার চৈত্য গোষ্ঠীর দেশ। শেখ হাসিনা দেশ ছিলাম মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাঠিটা আসলে কোনো সরকার ফিরাই দিল না। না পারলো বাটপার ইউনূস, না পারলো এটা নতুন সরকার।